সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে এবং আজ ৮৫তম পর্ব। দর্শক, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এই নিয়মিত আয়োজনে আমরা নানা রকম স্বাস্থ্য বিষয়ক সমাধান দেওয়ার চেষ্টা করি এবং আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো দর্শক সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে। সোরিয়াটিক আর্থ্রাইটিস এই শব্দটি অনেকের কাছেও একটু নতুন কিংবা অজানা লাগতে পারে। কিন্তু এই বিষয়ে আসলে আমাদের জানা খুব প্রয়োজন। আমরা এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা আজ পেতে আ আ পাবো সেই প্রয়াস করছি। দর্শক, আমরা কথা বলবো সোরিয়াটিক আর্থ্রাইটিস রোগ এবং চিকিৎসা নিয়ে। এই আয়োজনে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে যিনি আছেন, আমি পরিচয় করিয়ে দিই দর্শক। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার কেমন আছেন? জি আছি আমি ভালো। আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার শুরুতেই আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন এবং আজ আমাদের দর্শকদের সাথে স্যার যুক্ত হয়েছেন খুব প্রয়োজনীয় একটি বিষয়ে কথা বলার জন্য সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে। স্যার আমাদের আয়োজনে আপনাকে পেয়ে স্যার আমরা আনন্দিত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমি বলেছি সোরিয়াটিক আর্থ্রাইটিস রোগ এবং চিকিৎসা। এই সংক্রান্ত যদি কোনো কিছু আমাদের কাছ থেকে জেনে নেওয়ার থাকে, আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং আপনার সমস্যার কথা একটু বিস্তারিত লিখে আমাদের জানাবেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আশা রাখছি তিনি সমাধান দিবেন। আমাদের লাইভ চলাকালীন সময় প্রশ্ন করতে হবে এবং সেই সাথে আমি বলে রাখি আমাদের আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিট টোফাসিট। দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আমরা কথা বলবো সোরিয়াটিক আর্থ্রাইটিস রোগ এবং চিকিৎসা নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। স্যারের কাছে আমি শুরুতেই জানতে চাইবো স্যার, আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে স্যার কথা বলতে চাই। শুরুতে একটু সোরিয়াটিক আর্থ্রাইটিস আসলে জিনিসটা কি এই বিষয়ে একটু একটা ধারণা যদি স্যার আমাদের দিতেন। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। সোরিয়াটিক আর্থ্রাইটিস একটা স্পন্ডালো আর্থ্রাইটিস একটা গ্রুপের একটা বাত। সাধারণত সোরিয়াসিস সাথে রিলেশন থাকে। স্পন্ডালো আর্থ্রাইটিস এর মধ্যে ৫-৬টা নাম আছে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এর মধ্যে হলো সোরিয়াটিক আর্থ্রাইটিস অন্যতম। সোরিয়াটিক আর্থ্রাইটিস এই রোগটা সাধারণত এক ধরনের বাত, যার ফলে গিটা ব্যথা, গিটা ফুলে যাওয়া, গিটা জমাট বাঁধা থাকে। সোরিয়াটিক আর্থ্রাইটিস একটা দীর্ঘমেয়াদী ত্বক এবং গিরার সমস্যা, যার ফলে ত্বকের বিভিন্ন ধরনের র্যাশ হয়ে থাকে এবং সেই র্যাশগুলো অনেক সময় চকচকে, অনেক সময় লালচে এবং মাছের আয়েশের মতো অনেক সময় দেখা দিতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিস সাধারণত পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে হতে পারে এবং যে কোনো বয়সে হতে পারে। বেশিরভাগ লোক যারা সোরিয়াটিক আর্থ্রাইটিসে আক্রান্ত হয় তাদের প্রথম সাধারণত স্কিন র্যাশ থাকে এবং স্কিন র্যাশ ছাড়াও শুধু আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। কোনো কোনো সময় আর্থ্রাইটিসটা স্কিন র্যাশের পূর্বে হতে পারে, যেমন 15% ক্ষেত্রে আর্থ্রাইটিস প্রথমে হয়, পরে স্কিন র্যাশ হয়। অর্থাৎ এই আর্থ্রাইটিসটা সোরিয়াসিসের সাথে হতে পারে, সোরিয়াসিসের আগেও হতে পারে এবং সোরিয়াসিসের পরেও হতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাধারণত যে কোনো বয়সে হতে পারে এবং মেল ফিমেল উভয় ক্ষেত্রে সমান প্রিভেলেন্স বা ইনসিডেন্স। এই রোগ হলে সাধারণত গিটা ব্যথা, প্রত্যেকটা জয়েন্ট, যে কোনো জয়েন্টে ইনভলভমেন্ট হতে পারে। জয়েন্টের সংখ্যার উপর ভিত্তি করে অনেক সময় 4টা পর্যন্ত যেমন হয়ে থাকে, তাকে অলিগো আর্টিকুলার সোরিয়াটিক আর্থ্রাইটিস। অনেক সময় একটা জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে অথবা মোর দেন 4 মানে 4টার বেশি জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, যাকে পলি আর্টিকুলার সোরিয়াটিক আর্থ্রাইটিস বলা হয়। অনেক সময় আমাদের এই সোরিয়াটিক আর্থ্রাইটিস হলে বিভিন্ন ধরনের লিগামেন্ট, টেন্ডন, এই সমস্ত ইনভলভমেন্ট হতে পারে। যদি কারো শুধু লিগামেন্ট বা টেন্ডন ইনভলভমেন্ট হয় বা এই টেন্ডন গুলা যেখানে বোনসের সাথে লেগে যায়, এটা বলে এনথেসাইটিস। এই এনথেসাইটিস রিলেটেড সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে। অথবা কোনো কোনো ক্ষেত্রে
একটা জয়েন্ট অনেক সময় ডিস্ট্রাকশন হয়ে যায়, বিশেষ করে আঙ্গুলগুলোর আর্থ্রাইটিস মিউটিলেস বলা হয় এটাকে। অনেক সময় ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল আর্থ্রাইটিস বা ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, শুধু ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সোরিয়াটিক আর্থ্রাইটিস ব্যাক পেন, লো ব্যাক পেন, হাই ব্যাক পেন, কোমরে ব্যথা, মাজা ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ কোমরে ব্যথা যদি দীর্ঘমেয়াদী হয় অথবা কোমরের ব্যথা যদি ইনফ্লামেটরি, অর্থাৎ বিশ্রাম নিলে বাড়বে, আবার কাজকর্ম করে বা কর্মের মাধ্যমে এটা আবার কমে যায়, এটা ইনফ্লামেটরি লো ব্যাক পেনের একটা লক্ষণ। অর্থাৎ স্পন্ডেলো আর্থ্রাইটিস লাইক প্রেজেন্টেশনও হতে পারে। অর্থাৎ সোরিয়াটিক আর্থ্রাইটিস ডিএপি জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, পলিআর্টিকুলার জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, অলিগো আর্টিকুলার জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, এনথেসাইটিস রিলেটেড হতে পারে, এবং স্পন্ডালো আর্থ্রাইটিস লাইক প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিসের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, এটা একটা কমপ্লেক্স মেকানিজমের মাধ্যমে হয়। যেমন জিনগত কারণ, কিছু মেকানিজম, যেমন জিনগত কিছু একটা কারণ আছে, ইমিউনোলজিক্যাল কারণ এবং পরিবেশগত কারণ রয়েছে। জিনগত কারণের ভিতরে সোরিয়াটিক আর্থ্রাইটিস অনেক সময় ফ্যামিলিতে কারো যদি থাকে এবং তার বংশ পরিক্রমা ফার্স্ট ডিগ্রি সেকেন্ডারি রিলেটিভ, এদের সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে। এই ছেলে B27, এই ছেলে CW6, এগুলো জিনের নাম। এই জিনের কোনো বংশ যদি কারো থাকে, তার পরস্পরায় তার ফ্যামিলিতে এই রোগটা হতে পারে। ইমিউনোলজিক্যাল কারণ, সাধারণত সোরিয়াটিক আর্থ্রাইটিস রোগীর মধ্যে ইমিউন সিস্টেম যখন অল্টারেশন হয়, ইমিউন সিস্টেম যখন পরিবর্তন হয়, তখন এই রোগটাও ইনভলভমেন্ট হতে পারে। অনেক সময় পরিবেশগত কারণ, যেমন কোনো কারণে ইনফেকশন, এই রোগের কারণ হতে পারে। অর্থাৎ জিনগত, ইমিউনোলজিক্যাল এবং পরিবেশগত কারণে এই রোগটা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস সম্পর্কে একটা চমৎকার ধারণা কিন্তু লাভ করলাম। স্যার কিন্তু খুব অল্প সময়ের মাঝে একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করেছেন আমাদের দর্শকদের সোরিয়াটিক আর্থ্রাইটিস কি সে সম্পর্কে। সেই সাথে আমরা জেনে নিয়েছি সোরিয়াটিক আর্থ্রাইটিস এর পেছনে আসলে কি, কি কারণ থাকতে পারে এবং কাদের হচ্ছে। উপসর্গ সম্পর্কেও আমরা অনেকটা জেনেছি। স্যার, সোরিয়াটিক আর্থ্রাইটিস শব্দের সাথে কেন যেন সোরিয়াসিস এর একটা সম্পর্ক আছে। স্যার, সোরিয়াসিস শব্দটির সাথে একটা সম্পর্ক আছে। স্যার, আপনি আলোচনায় বলেছেন যে এটার সাথে একটা স্কিন কন্ডিশন এর একটা সম্পর্ক রয়েছে এবং অনেক ক্ষেত্রে স্কিন কন্ডিশনটা আগে প্রেজেন্ট করছে, অনেক সময় আর্থ্রাইটিসটা আগে প্রেজেন্ট করছে। স্যার, এই যে এই সম্পর্কটা আসলে কোথায় স্যার? এই চর্মের বিভিন্ন উপসর্গের সাথে বিভিন্ন আর্থ্রাইটিস এর সম্পর্কটা কোথায় স্যার? এই বিষয়টা কি একটু সহজে আমার দর্শকদের সামনে তুলে ধরবেন স্যার? জি, সাধারণত স্কিন র্যাশ, বিভিন্ন ধরনের স্কিন র্যাশ হয়, যেমন রেইনড্রপ, অনেক সময় বৃষ্টির ফোঁটার মতো এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অথবা অনেক সময় স্কোয়ামাস, অথবা বিভিন্ন ধরনের স্কিন র্যাশ নিয়ে প্রেজেন্ট করতে পারে। সাধারণত বিভিন্ন ধরনের স্কিন র্যাশের মধ্যে, যেমন রেইনড্রপ বললাম, স্কোয়ামাস টাইপ, অথবা স্কিন, এটা হলো স্কেলি র্যাশ নিয়ে প্রেজেন্ট করতে পারে। সাধারণত এই সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই রোগটার মেকানিজমের বেলায় জিনগত কারণ এবং ইমিউনোলজিক্যাল কারণ এবং পরিবেশগত কারণ, এই তিনটার মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে। সাধারণত যাদের স্কিন র্যাশ হয়, এদের ক্ষেত্রে আবার আর্থ্রাইটিসও হতে পারে। এই আর্থ্রাইটিস ছাড়াও, স্কিন র্যাশ ছাড়াও নেইলের বিভিন্ন চেঞ্জ আসতে পারে। যেমন নেইলের ভিতরে অনেক সময় পিটিং থাকে, গর্ত থাকে, নেইলটা অনেক সময় উঠে যায়, অনেক সময় নেইলটা মোটা হয়ে যায়, এই নেইলের পরিবর্তন হতে পারে। এছাড়া সোরিয়াটিক আর্থ্রাইটিস চোখের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন ইউভিআইটিস, চোখ লাল হওয়া, চোখে ঝাপসা দেখা, চোখ অনেক সময় দেখতে সমস্যা হয়। ইউভিআইটিস নামক একটা রোগ এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে যুক্ত। এই স্কিন, নেইল এবং চোখ, এই তিনটা অর্গান ছাড়া অন্যান্য অর্গান ইউজুয়ালি সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আক্রমণ করে না। যেমন আমরা অন্যান্য বাত, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি বা সিস্টেমিক লুপাস এরিথেমাটোমাস বলি, এই দুইটা রোগ সাধারণত দেখা যায় মাস্কুলোস্কেলেটাল, অর্থাৎ স্কিন, জয়েন্ট, নেইল, এই ছাড়াও ইন্টারনাল সকল অর্গান ইনভলভমেন্ট হতে পারে, যেমন ব্রেইন হতে পারে,
যেমন স্পাইনাল কর্ড হতে পারে, যেমন এসিলির ক্ষেত্রে কার্ডিয়াক ইনভলভমেন্ট হতে পারে, ফুসফুস ইনভলভমেন্ট হতে পারে, অন্ত্র ইনভলভমেন্ট হতে পারে, যেমন কিডনি ইনভলভমেন্ট হতে পারে। কিন্তু এই সোরিয়াটিক আর্থ্রাইটিস শুধু স্কিন, নেইল এবং চোখ এবং এনথেসাইটিস বললাম যে লিগামেন্ট বা টেন্ডন যেখানে লাগে, এই সমস্ত জায়গায় অনেক সময় প্রদাহ হয় এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের কারণে। অর্থাৎ সোরিয়াটিক আর্থ্রাইটিস সাধারণত যদিও সিস্টেমিক ডিজিজ বলি, কিন্তু স্কিন, নেইল, চোখ এই কয়েকটা অর্গানের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ অসংখ্য স্যার। জি স্কিন স্যার। র্যাশ এবং একই মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে ইউজুয়ালি এই রোগটা। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই যে বিভিন্ন উপসর্গের কথা বললেন এবং এই সোরিয়াটিক আর্থ্রাইটিস এর সাথে অ্যাসোসিয়েটেড আরো অনেক কিছু ইনভলভ থাকতে পারে। আমাদের স্কিন ইনভলভ থাকতে পারে, আমাদের নেইল ইনভলভ থাকতে পারে, আমাদের চোখের ইনভলভমেন্ট থাকতে পারে। স্যার এই বিষয়গুলো বললেন। আসলে এই যে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে যখন রোগীরা আসছেন, স্যার এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস কিনা এটা নিশ্চিত হচ্ছেন কিভাবে স্যার? ক্লিনিক্যালি কি দেখা হচ্ছে কিংবা কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে কিনা বা যদি থাকে স্যার কি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে? যে কোনো ডিজিজ রোগ নির্ণয়ের জন্য তিনটা জিনিস দরকার। একটা ইতিহাস, রোগের ইতিহাস, রোগের ইতিহাস। ২ নম্বর হলো কিছু পরীক্ষা নিরীক্ষা, শারীরিক পরীক্ষা। ৩ নম্বর হলো ইনভেস্টিগেশন। এখন ইতিহাস হলো যেমন কিছুক্ষণ আগে বললাম স্কিনে যদি র্যাশ থাকে, সোরিয়াটিক র্যাশ, বিভিন্ন ধরনের র্যাশ আছে, এবং তার সঙ্গে নেইল কিছু চেঞ্জ, নেইল পিটিং, রিজিং, হাইপার কেরাটোসিস এরকম কিছু হিস্ট্রি থাকবে। তার সঙ্গে ফ্যামিলি হিস্ট্রি অফ সোরিয়াসিস, ফ্যামিলিতে তার বাবা মা বা বাবার গোষ্ঠী বা মায়ের গোষ্ঠী এরকম কারো যদি ইতিহাস থাকে, তাহলে এই সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার সঙ্গে এই স্কিন র্যাশের সাথে যদি আর্থ্রাইটিস থাকে, আর্থ্রাইটিস আমি কিছুক্ষণ আগে বলছি, যেমন লো ব্যাক পেইন কারো কারো হতে পারে, কারো কারো ক্ষেত্রে এনথেসাইটিস হতে পারে, কারো কারো ক্ষেত্রে জয়েন্ট পেইন যেটা ইনফ্লামেটরি টাইপ, কারো কারো ক্ষেত্রে ডিস্টাল জয়েন্ট ইনভলভমেন্ট, আবার কারো কারো ক্ষেত্রে একটা জয়েন্ট, যেমন একটা ফিঙ্গার ডেকটাইলাইটিস বলি, একটা ফিঙ্গার ওখানে জয়েন্ট মাসেল টেন্ডন ফুলে ডেকটাইলাইটিস হতে পারে। এই সমস্ত জিনিসগুলো যদি থাকে, তার সঙ্গে কিছু ইনভেস্টিগেশন করার আগে এক্সামিনেশনে যদি আমরা টেন্ডন জয়েন্ট পাই, এক্সামিনেশন যদি আমরা সোরিয়াটিক পেস পাই, এক্সামিনেশন যদি আমরা ইউভিআইটিস এর কোনো আলামত পাই, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা করে থাকবো। পরীক্ষার উদ্দেশ্য দুইটা, একটা হলো আমাদের রোগ নির্ণয় করা, ২ নম্বর হলো রোগের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো এক্সক্লুড করা। সাধারণত ইএসআর, সিআরপি, হিমোগ্লোবিন এই টেস্টগুলো করা হয়। ইএসআর ইউজুয়ালি বেশি থাকে, কোনো কোনো ক্ষেত্রে নর্মাল থাকতে পারে, সিআরপি কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়, আবার নর্মালও থাকতে পারে সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে। আরএ, রিউমাটয়েড ফ্যাক্টর, এনটিসিসিপি ইউজুয়ালি নেগেটিভ থাকবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই এনটিসিসিপি, আরএ, এনটিডিএস, ডিএনএ এগুলা কিছু মাত্রায় পজিটিভ হতে পারে। একটু আগে আমি বলছি চিকিৎসার জন্য কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেমন হল লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, কার্ডিয়াক, এই সমস্ত জিনিসগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষা লাগবে। ধন্যবাদ স্যার। স্যার একটু চিকিৎসা সম্পর্কে যদি জানাতেন, সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে যখন রোগীরা আসছেন এবং ডায়াগনোসিসটা আ কনফার্ম হচ্ছে যে তিনি সোরিয়াটিক আর্থ্রাইটিসে আক্রান্ত, সেক্ষেত্রে চিকিৎসাটা কেমন হয় এবং রোগীকে কাউন্সেলিংটা কিভাবে করেন স্যার? জি, অনেক সময় প্রথমে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমি তো কিছুক্ষণ আগে বললাম, কোনো কোনো ক্ষেত্রে আমরা কনফিউশনে যাই, এই যে সোরিয়াটিক আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস ক্ষেত্রে কনফিউশনে থাকে। তখন আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, যেমন আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য জয়েন্ট করতে পারি। যদি কারো কারো বিশেষ করে ডিস্টাল ডিএপি জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়, ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট, এই ক্ষেত্রে রিউমাটয়েড, সোরিয়াটিক, গাউট একটু মানে সমস্যা হতে পারে। এক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য ডিএপি, ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট করে আমরা একটু কনফার্ম হতে পারি। ডিএপি জয়েন্ট যদি জয়েন্ট স্পেস ন্যারোয়িং, তার সঙ্গে অনেক সময় ওই যে ডিস্টাল যে আমরা টেন্ডন গুলা পাই, টেন্ডন গুলার ইনফ্লামেশন অথবা তার এক্সট্রা বোন ফর্মেশন, এক্ষেত্রে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস কনফার্ম হতে পারি। অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম, কোনো কোনো ক্ষেত্রে এমআরআই অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট, যদি লো ব্যাক পেইন থাকে এক্ষেত্রে আমরা এমআরআই অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এমআরআই অফ দ্য স্পাইন,
স্পাইনের ভিতরে বিশেষ করে অ্যান্টেরিয়র স্পাইন, পোস্টেরিয়র স্পাইন, এই সমস্তগুলো আমরা চেঞ্জ আছে কিনা, ইনফ্লামেশন আছে কিনা আমরা এটা কনফার্ম করতে পারি। প্রথম হলো ডায়াগনোসিস করব, নেক্সট হলো টাইপস দেখবো যে কোন ধরনের তার এই ধরনটা কি, পলি আর্টিকুলার সোরিয়াটিক আর্থ্রাইটিস না পলি আর্টিকুলার সোরিয়াটিক আর্থ্রাইটিস না তার স্পন্ডালো আর্থ্রাইটিস লাইক প্রেজেন্টেশন। এক এক ধরনের চিকিৎসা এক এক রকমের হবে। কারো কারো ক্ষেত্রে শুধু ডিএপি জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। যদি আমরা মনে করি যে স্পন্ডালো আর্থ্রাইটিস লাইক সোরিয়াটিক আর্থ্রাইটিস, তাহলে ট্রিটমেন্ট স্পন্ডালো আর্থ্রাইটিসের মতোই কাছাকাছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পেশেন্টের এডুকেশন দেব এই সোরিয়াটিক আর্থ্রাইটিস সম্পর্কে, এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের কিভাবে হয়েছে, এটা মেকানিজম, কি কি উপসর্গ ওনার আছে এবং কি কি উপসর্গ নাই, এই সম্পর্কে একটা ধারণা দেব। এবং এই সোরিয়াটিক স্পন্ডালো আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কি কি ধরনের চিকিৎসা আছে, একটা ব্যথা নিরাময়ের ওষুধ, একটা বাত নিরাময়ের ওষুধ। ব্যথা নিরাময়ের ওষুধ সাধারণত অনেক ধরনের আছে, এর মধ্যে ডাইক্লোফেনাক, নেপ্রোক্সেন, ইটোরিকক্সিব, যে কোনো আমরা একটা ইউজ করতে পারি এবং এটা নির্দিষ্ট সময় আছে। এবং ব্যথা নিরাময়ের ব্যথার ওষুধ দেওয়ার আগে তার কার্ডিয়াক ফাংশন, রেনাল ফাংশন, অন্যান্য অর্গান ঠিক আছে কিনা দেখে নিতে হবে। অর্থাৎ ব্যথার ওষুধও আমরা বেশি দিন দীর্ঘমেয়াদী চালাইতে পারি না, ইউজুয়ালি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত চালাই থাকি। এবং একটা ব্যথার ওষুধ অনেক সময় কাজ না করলে অন্য আরেকটা গ্রুপের ওষুধ আমরা যোগ করতে পারি। সবসময় খেয়াল রাখতে হবে ব্যথানাশক ওষুধ রোগীর কন্ডিশনের উপর দিতে হবে। কারো যদি গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার থাকে, তাহলে আলসার করে এরকম এনএসআইড বা ব্যথা নিরাময়ের ওষুধগুলো আমরা অ্যাভয়েড করব। কারো যদি লিভার ফাংশন অল্টার থাকে, লিভারে অল্টার করে এরকম ওষুধ দেওয়া যাবে না। কারো যদি কিডনি ফাংশন অল্টার থাকে, কিডনিতে সেফ কিছু কিছু ড্রাগ আছে, এই সমস্ত ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি। কারো যদি এই ক্ষেত্রে আমরা আরেকটা গ্রুপের ওষুধ আছে, যেমন স্পন্ডালো আর্থ্রাইটিস লাইক সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়, এই ক্ষেত্রে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ ডিএমআরডি, রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ ব্যবহার করতে থাকি। সাধারণত স্পন্ডালো আর্থ্রাইটিস লাইক প্রেজেন্টেশন হলে আমরা কনভেনশনাল যে ডিএমআরডি, যেমন মেথোট্রেক্সেট, সালফাসেলাজিন, এই ওষুধগুলো এই ক্ষেত্রে কাজ করে না। এই ক্ষেত্রে সাধারণত টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইনহিবিটর, এই গ্রুপের ড্রাগগুলো প্রথম চয়েস করতে হয়। এর মধ্যে 4টা ওষুধ আমরা সচরাচর বাজারে পাওয়া যায়। এর মধ্যে একটা হলো ইনফ্লেক্সিম্যাব, একটা হলো ইটারনেসেপ্ট, একটা হলো গলিমুম্যাব, একটা হলো অ্যাডালুমিম্যাব। এই 4টার যে কোনো একটা ওষুধ আমরা দিয়ে শুরু করতে পারি। এই ওষুধগুলা বায়োলজিক্স বলা হয়। এই ওষুধগুলা আমাদের দেশে অ্যাভেলেবল, কিন্তু একটু দামি, 40-50 হাজার টাকা প্রতি মাসে লাগে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা। উল্লেখ্য যে এখানে টিএনএফ ব্লকার শুরু করার আগে পেশেন্টকে ভ্যাকসিনেশন করে নিতে হবে, বিশেষ করে বি ভাইরাস ভ্যাকসিনেশন করে নিতে হবে। অনেক সময় আমাদের দেশে সুপ্ত অবস্থায় টিবি থাকে, টিউবারকুলোসিস, সেই টিবি, সুপ্ত টিবি বা ল্যাটেন্ট টিবি আছে কিনা এটার জন্য এক ধরনের টেস্ট আছে, ইগ্রা বা এমটি বা চেস্ট এক্সরে করে আমরা ডিসিশন নিব যে তার ল্যাটিন টিবি আছে কিনা। যদি ল্যাটিন টিবি থাকে, এক্ষেত্রে ওই টিএনএফ ব্লকার দেওয়ার আগে আমরা এই ল্যাটেন্ট টিবির একটা চিকিৎসা পিরিয়ড আছে, এই চিকিৎসা দেওয়ার পরে বা চিকিৎসা দেওয়ার মাঝামাঝি অবস্থায় আমরা এই টিএনএফ ব্লকার গুলা শুরু করতে পারি। এই টিএনএফ ব্লকার সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়, এবং যদি কাজ শুরু হয় বা কাজ করে, এই ক্ষেত্রে কন্টিনিউ আমরা লাইফ লং চালাইতে হবে। এখানে একটা কথা হলো, যেহেতু ওষুধগুলো দামি এবং প্রতি মাসে 40-50 হাজার টাকা লাগে, যদি ইমপ্রুভমেন্ট ভালো হয়, অর্থাৎ রোগী যদি ভালোর দিকে যায়, তাহলে আমরা স্পেস দিয়ে, অর্থাৎ প্রতি সপ্তাহে না নিয়ে 2 সপ্তাহ পর পর বা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর পরে দেওয়া যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই টিএনএফ ব্লকার একটা কাজ যদি না করে, অল্টারনেট আরেকটা দেওয়া যেতে পারে। এরকম পরপর যদি 3 মাস করে আমরা দিব, যদি 3 মাস কাজ না করে তাহলে অল্টারনেট আরেক 3 মাস দিব। এই ক্ষেত্রে যদি কাজ না করে, অল্টারনেট কিছু টিএনএফ ব্লকার ছাড়াও কিছু কিছু IL-17, IL-12 ইনহিবিটর, যেমন উস্টিকুনুম্যাব, সেকুকুনুম্যাব, এই ওষুধগুলাও এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে ভালো কাজ করে। অর্থাৎ ওই টিএনএফ ব্লকার ফেল করলে আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও টিএনএফ ব্লকার ছাড়াও ওরাল বায়োলজিক্স, যেমন হলো জেক কাইনেস ইনহিবিটর, যেমন টুফাসিটিনিব, বারিসিটিনিব, ওপাসিটিনিব। ওপাসিটিনিব একটা ভালো ওষুধ এবং টুফাসিটিনিব একটা ভালো ওষুধ এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা অনেক সময় ইউজ করে থাকি।
এছাড়াও আরেকটা ওষুধ অনেক অসংখ্য সময় ধন্যবাদ ব্যবহার স্যার। করি, স্যার এপ্রিলিবাস আরেকটা ওষুধ আছে, এটাও মাইল্ড ফর্মে, এবং যদি কোমরবিড ডিজিজ থাকে এক্ষেত্রে আমরা এপ্রিলিবাস আরেকটা ওষুধ আছে, এটাও ব্যবহার করে থাকি। ধন্যবাদ স্যার। সুতরাং আসলে রোগীর প্রয়োজন অনুসারে চিকিৎসাটা হবে এবং এক্ষেত্রে অনেক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সুতরাং দর্শক যারা সোরিয়াটিক আর্থ্রাইটিস আক্রান্ত আছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিবেন এবং সব বিষয়ে আসলে খেয়াল রাখতে হবে। স্যার আমরা যেকোনো রোগ নিয়ে যখন আলোচনা করি একটি বিষয় দর্শকদের জানতে চাওয়ার থাকে তা হলো সেই অসুখটা আসলে কিভাবে প্রতিরোধ করা যায় স্যার? সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে যখন কথা বলছি স্বাভাবিকভাবেই স্যার অনেকেই জানতে চান যে এটা প্রতিরোধ করার কোনো উপায় আছে কি? যেহেতু এর সাথে একটা ফ্যামিলি কানেকশন আছে স্যার, ফ্যামিলি হিস্ট্রি কানেকশন আছে আপনি বলেছেন শুরুতে। স্যার তো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে এরকম সোরিয়াটিক আর্থ্রাইটিস এর তাদের আ আ এই সোরিয়াটিক আর্থ্রাইটিস থেকে দূরে থাকার কোনো উপায় কি আছে স্যার? কিংবা ইন জেনারেল প্রতিরোধের কোনো উপায় কি আছে স্যার? সাধারণত প্রতিরোধ বা প্রিভেনশন করি, যেমন কিছু কিছু ডিজিজেস প্রিভেনশন করা যায়, যেমন হলো এখন আমরা যে করোনা ডিজিজ, এটা আমরা প্রিভেনশন করতে পারি যে যদি কাছে না যাই। কিন্তু এরকম সোরিয়াটিক আর্থ্রাইটিস কিন্তু এরকম প্রিভেনশন করা যাবে না, কাছে যাবে না, ধরা যাবে না। মানে সমাজে একটা প্রচলন আছে, যেমন স্কিন র্যাশ থাকলেই সোরিয়াসিস, ওই রোগীরা মানুষ আদা অন্য লোকজন ইজিলি ধরতে চায় না বা কাছে যাইতে চায় না, যে সোয়াশে মনে করে। কিন্তু এই রোগটা এরকম না, এটা বংশে থাকলে ওই বংশের কারো না কারো হইতেই পারে, সবার যে হবে এরকম না, 30-40% ক্ষেত্রে হয়। এবং যাদের হয় এদের প্রিভেনশন করার কোনো ওষুধ এখন পর্যন্ত মানে আবিষ্কার হয়নি। অর্থাৎ প্রিভেনশন না করে এক্ষেত্রে চিকিৎসাই করতে হবে, এবং প্রিভেন্টিভ কোনো ওষুধ নাই যে এই ওষুধ খেলাম বা আর যাতে না হয় এরকম সিস্টেম নাই। অর্থাৎ যাদের হবে তাদের ওষুধ খেতে হবে, যাদের হবে না তাদের কিছুই করার নেই। কিন্তু এই রোগীকে ধরাও যাবে, ছোঁয়াও যাবে, এদের সাথে সামাজিক যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানই করা যাবে। ধন্যবাদ স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের ২ জন দর্শক আ আ সুন্দর মন্তব্য করেছেন। আহমেদ সাব্বির স্যার লিখেছেন, "আসসালামু আলাইকুম স্যার" এবং এমডি আব্দুল আলিম লিখেছেন, "ইফেক্টিভ ডিসকাশন।" ধন্যবাদ দর্শক আপনাদের আমাদের সাথে থাকার জন্য। কোন প্রশ্ন থাকলে বিশেষ করে সোরিয়াটিক আর্থ্রাইটিস সম্পর্কিত কোন প্রশ্ন যদি থাকে আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে জানাতে পারেন। আমাদের আ আ চিকিৎসক স্যার আছেন, বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আমাদের সাথে। তিনি কিন্তু সমাধান দিবেন। স্যার আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে অনেক কথা বললাম। স্যার একটি বিষয় জানতে ইচ্ছে করছে। এই সোরিয়াটিক আর্থ্রাইটিস টা কি আসলে কখনো ভালো হয় নাকি একটা লং টার্ম অসুখ এবং এটা আসলে বিভিন্ন কোমরবিড কন্ডিশন এর মতো সোরিয়াটিক আর্থ্রাইটিস ও স্যার সবসময় বয়ে বেড়াতে হবে। বিষয়টা কেমন স্যার? আমি এই চিকিৎসা পদ্ধতির মধ্যে বলে ফেলেছি মোটামুটি, যে এই চিকিৎসা দীর্ঘমেয়াদী, লাইফ লং চিকিৎসা। ডায়াবেটিসের মানুষের যেরকম চিকিৎসা করে, হাইপারটেনশন যেভাবে চিকিৎসা করে, সোরিয়াটিক আর্থ্রাইটিস বা বাতের ম্যাক্সিমাম ওষুধই এরকম দীর্ঘমেয়াদী চিকিৎসা। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যেমন সোরিয়াটিক আর্থ্রাইটিস চিকিৎসা শুরু করলে ভালোর দিকে যদি যায় তাহলে আমরা ওষুধগুলো একটু গ্যাপ দিয়ে দিতে পারি। যেমন যদি কোনো ওষুধ প্রতি সপ্তাহে নিয়ে থাকি তাহলে আমরা ওইটাকে 2 সপ্তাহ ইন্টারভেলে বা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ ইন্টারভেলে নেওয়া যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রেমিশনে চলে যায়, যেমন যেমন হলো পলি আর্টিকুলার, যেমন পলি আর্থ্রাইটিস অর্থাৎ হ্যান্ড জয়েন্ট, ফুট জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়, এই ক্ষেত্রে আমরা কনভেনশনাল ডিএমআরটি কিছু একটা ওষুধ আছে, যেমন মেথোট্রেক্সেট, যেমন সালফাসালাজিন, যেমন লেফলোনামাইড, যেমন সাইক্লোস্পোরিন। এই ওষুধগুলো আমরা এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট হলে আমরা ইউজ করে থাকি। এই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি প্রায় কাছাকাছি সেম। অর্থাৎ যদি কারো যদি এমটিএক্স শুরু করি, এমটিএক্স এর ডোজ শিডিউল আছে, যেমন প্রতি সপ্তাহে নিতে হবে, ম্যাক্সিমাম ডোজ 25 থেকে 30 মিলিগ্রাম। এর মধ্যে যদি কাজ করে, পেশেন্ট যদি রিমিশনে থাকে, তাহলে 1 বছর পর্যন্ত চালিয়ে আমরা এটা অনেক সময় ওষুধটা ডোজ রিডাকশন করে দেখতে পারি, অর্থাৎ ডোজ বাদ দেওয়া যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যদি মাইল্ড ফর্মের সোরিয়াটিক আর্থ্রাইটিস বা মাইল্ড ডিজিজ থাকে তাহলে আমরা অনেক সময় ব্যথানাশক ওষুধ, ফিজিওথেরাপি, পেশেন্ট এডুকেশন দিয়েও অনেক সময় চিকিৎসা করে থাকি। সোরিয়াটিক আর্থ্রাইটিস চিকিৎসা করার পূর্বে আরেকটু কথা হলো, সোরিয়াটিক আর্থ্রাইটিস চিকিৎসা করার পূর্বে কিছু কিছু কোমরবিড ডিজিজ আছে। যদি কারো হার্ট ডিজিজ থাকে, এই সাধারণত হার্ট ডিজিজ, ওবেসিটি, ডায়াবেটিস মেলাইটাস, এই সমস্ত জিনিসগুলো, ডিসলিপিডিমিয়া, এগুলো আছে কিনা, এই সমস্ত জিনিস আছে কিনা এগুলো আমরা খেয়াল রাখতে হবে এবং এর চিকিৎসা করতে হবে। কারণ যদি লিপিডিমিয়া থাকে তাহলে আমরা লিপিড লোয়ারিং ড্রাগ ইউজ করব।
কারো যদি হার্ট ডিজিজ থাকে তাহলে হার্টের চিকিৎসা করব, কারো যদি ইস্কিমিক হার্ট ডিজিজ থাকে এক্ষেত্রে ইস্কিমিক হার্ট ডিজিজের চিকিৎসা করতে হবে, কারো যদি ওবিসিটি বেশি থাকে তাহলে ওবিসিটি কমাইতে হবে। এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস অনেক সময় আরো কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন স্মোকিং, অ্যালকোহল, এই দুইটা জিনিস অবশ্যই অ্যাভয়েড করতে হবে বা মডিফাইড করতে হবে। ধন্যবাদ স্যার। সুতরাং দর্শক আমরা বুঝতে পারলাম আসলে সোরিয়াটিক আর্থ্রাইটিস এ যারা আছেন আক্রান্ত তাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস এর চিকিৎসাটা যেমন করতে হবে ঠিক একইভাবে যদি কোনো কোমরবিড কন্ডিশন থাকে, স্যার যেগুলো বলছিলেন ডায়াবেটিস কিংবা হার্ট কন্ডিশন যদি থাকে কোনো ধরনের সেগুলোর চিকিৎসাও কিন্তু করতে হবে এবং স্মোকিং এর মতো বাজে অভ্যাসগুলো আসলে ত্যাগ করতে হবে। স্যার আমরা আমাদের আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে যারা সোরিয়াটিক আর্থ্রাইটিস আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে স্যার কিছু পরামর্শ আশা করছি। পরামর্শ হলো এই রোগটা সম্পর্কে জানতে হবে। প্রথম পরামর্শ, রোগটা কি, রোগটার চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং রোগটা ছোঁয়াচে নয়, এই কথাটা মনে রাখতে হবে যে রোগটা মোটেই ছোঁয়াচে নয়। এবং কারো যদি থাকে বা কারো ফ্যামিলি যদি থাকে তাহলে ওই ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে স্ক্রিন করতে হবে, বিশেষ করে নেইল, স্কিন, এবং স্কিনের কিছু কিছু হিডেন জায়গা আছে, যেমন চুলের নিচে, যেমন ব্যাক, হাই ব্যাক, লো ব্যাক, এই সমস্ত জায়গায় সোরিয়াসিস পেস থাকে, এটা স্ক্রিন করতে হবে। অর্থাৎ ফ্যামিলি থাকলে তার ফ্যামিলিতে অন্যান্য মেম্বারদের আছে কিনা এটা দেখতে হবে এবং তদনুসারে চিকিৎসা করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার চমৎকার একটি আলোচনাতে স্যার আপনাকে পেয়েছি এবং সেই সাথে অনেক কিছু জেনেছি স্যার সোরিয়াটিক আর্থ্রাইটিস সম্পর্কে। আমাদের দর্শক বিশেষ করে যারা আমাদের দেখছেন এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস আক্রান্ত আছেন আমি নিশ্চিত তারা সকলেই উপকৃত হয়েছেন। স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই। স্যার আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। স্যার দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আমরা কথা বলেছি সোরিয়াটিক আর্থ্রাইটিস রোগ এবং চিকিৎসা নিয়ে। দর্শক চমৎকার এই আয়োজনটি দেখলেন এতক্ষণ রাজ টিভিতে সরাসরি আমাদের আয়োজনটি শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের পেজে থেকে যাবে। আপনারা চাইলে পরবর্তীতে আবারও দেখে নিতে পারবেন। আমাদের আজকের আয়োজনটি সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিট টোফাসিট। দর্শক পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe.